ডক্টর অঞ্জন ভট্টাচার্য এবং অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মিস্টার অসীমায়ন নন্দী, পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট। পৃথিবীর বহু দেশ ঘুরে তার পারঙ্গমতা, তার শিক্ষা, তার প্রজ্ঞা পাণ্ডিত্যের অর্জন। তো আমরা কেন অসীমায়নকে আজকে অনুরোধ জানালাম আপনাদের সঙ্গে মোলাকাতের? একটু মুখবন্ধ করে নিলে বুঝতে সুবিধা হবে। কোভিডের সময়ে, অর্থাৎ প্রায় 2-2.5 বছর আমরা যে ছাড়খাড় হলাম 2020 জানুয়ারি থেকে 2022 জানুয়ারি বা ফেব্রুয়ারি, সেই সময় তো অসংখ্য শিশু ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীর আলো দেখেছে। অজস্র গবেষণা বলছে সেই সময়ে যে বাচ্চারা জন্মেছে, অর্থাৎ কোভিডের সময় গত 2 বছরে যে বাচ্চারা পৃথিবীর আলো দেখলো, যে শিশু ভূমিষ্ঠ হলো, তারা বাবা মার কোভিড না হয়ে থাকলেও নানা রকম অসঙ্গতি নিয়ে জন্মাচ্ছে। কি সেই অসঙ্গতি? ফাইন গ্রস মোটর স্কিল এবং কমিউনিকেশনসে অসুবিধা। ফাইন এবং গ্রস মোটর স্কিলটা ছোট্ট করে যদি বলা যায়, ধরুন আপনার বাচ্চা ফাইন মানে সূক্ষ্ম, সে একটি পেন বা পেন্সিল হাতে ধরে স্ক্রাইব অর্থাৎ আঁকিবুকি কাটছে না। সচরাচর বাচ্চাদের হাতে একটা পেন্সিল পড়লেই সে দেয়াল টেয়াল সর্বত্র আঁকিবুকি কাটে, সেটা সে করতে পারছে না। গ্রস মোটর স্কিল কি হতে পারে? সে ঠিকমতো চেয়ারে বসতে পারছে না। বাচ্চাদের জন্য এখন নানা রকম চেয়ার পাওয়া যায়। অভিভাবক বা বাবা মা সাহায্য ছাড়া সে চেয়ারে বসতে পারছে না, সিঁড়িতে উঠতে পারছে না। যে বয়সে যতটুকুনি লাফানোর কথা সেটুকুনি করতে পারছে না, উপুর হতে পারছে না। এরকম আরো বহু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। কিন্তু বিষয়টা তো বোঝা গেল যে এগুলো পারছে না, সে জন্মাচ্ছে অসঙ্গতি নিয়ে। সারা জীবন কি সে এইভাবেই থাকবে? তাহলে তো ভেজিটেবল হয়ে থাকবে। তাকে কি আমরা চেষ্টা করব না সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার? কিভাবে করব? আগে তো ধরতে হবে। এই যে শিশুটি জন্মালো কোভিডের সময়ে, অর্থাৎ 2020 থেকে 2022 ফেব্রুয়ারি মার্চ অবধি, তারা বাবা মার কোনো অসঙ্গতি অসামঞ্জস্যতা ছাড়াই, কোনো অসুখ বিসুখ ছাড়াই মস্তিষ্কের বিবিধ অসম্পূর্ণতা নিয়ে জন্মালো। তার কারণও আছে। মার অমানসিক মানসিক চাপ সঙ্গোপনে হানা দিয়েছিল শিশুটির মস্তিষ্কে, মানে গর্ভস্থ শিশুর মস্তিষ্কে। মা টেরটিও পাননি, সারা বিশ্বের কেউ কোথাও টের পায়নি, কারণ মা বাবা তো সুস্থ। বাবার থেকেও মার এই গগনচুম্বী মানসিক চাপ শিশুটির মস্তিষ্কে নানা রকম অসঙ্গতি তৈরি করে দিল। সে যখন ভূমিষ্ঠ হলো তখন সে এই ধরনের অসঙ্গতিগুলো নিয়ে জন্মালো। কিন্তু খোলা চোখে তো ব্যাপারটা ধরা খুব মুশকিল, তার জন্য তো কিছু একটা পরীক্ষা নিরীক্ষা দরকার। আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মিস্টার অসীমায়ন নন্দী। অসীমায়ন পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট। আগেই বললাম যে সারা পৃথিবী ঘুরে তার বিশেষজ্ঞতার অর্জন। তিনি আপনাদেরকে প্রাঞ্জল করে বলবেন কিভাবে তারা বেইলিস বলে একটি টেস্টের মাধ্যমে আপনার শিশুটিকে চিহ্নিত করবেন, শনাক্ত করবেন যে শিশুটির নানা রকম অসম্পূর্ণতা, অসঙ্গতি রয়েছে, সত্ত্বর চিকিৎসা শুরু করা দরকার। আমরা ক্যামেরা ফিরিয়ে দিই মিস্টার অসীমায়ন নন্দী, পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, তার কাছে। নমস্কার। আজকের টপিকটা হচ্ছে, পার্টিকুলার বিষয়টা নিয়ে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে বেলিস স্কেল ফর ইনফ্যান্ট অ্যান্ড টডলার্স ডেভেলপমেন্ট স্কেলস, যেটাকে আমরা বিএসআইডি বলি। এই পার্টিকুলার স্কেলটা আমরা তখন ইউজ করি যখন যাদের মধ্যে দেখা যায় কি ডেভেলপমেন্ট ডিলে আছে। এখানে এটা আমরা তো অনেকজনের কাছে শুনি কি ডেভেলপমেন্ট ডিলে আছে, কিন্তু আমরা এই পার্টিকুলার স্কেলটা দিয়ে আমরা করি ডেভেলপমেন্ট ডিলে তো কতটা ডিলে আছে। এই স্কেলটা পার্টিকুলারলি হচ্ছে আপনার কগনিশন কি কি মেজার্স করে। ফার্স্ট হচ্ছে 1 নম্বর হচ্ছে কগনিশন, মানে তার বুদ্ধি, একটা বাচ্চার বুদ্ধির কতটা বিকাশ হচ্ছে সেটা
নাম্বার ওয়ান ওটাকে আগে ইয়ে করে ডিফাইন করে কি কতটা ডিলে আছে। সেকেন্ড হচ্ছে স্পিচ এরিয়াগুলোতে দুটো স্পিচ এরিয়া, মানে হচ্ছে একটা রিসেপটিভ স্পিচ, মানে হচ্ছে বাচ্চাটা কতটা বুঝতে পারে সেইটা মেজার করে। সেকেন্ড পার্ট এটারই হচ্ছে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে কতটা এক্সপ্রেস করতে পারে, কতটা কথা বলতে পারে, সেইটা আমরা মেজার করি এই ইয়েতে স্পিচ এরিয়াতে। তারপরে হচ্ছে ফাইন মোটর এরিয়া, মানে তার আঙুল দিয়ে হাত দিয়ে আলাদা আলাদা বয়সের লেভেলের হিসাবে আলাদা আলাদা কাজ থাকে, সেই কাজগুলো কতটা করতে পারে। আর যখন একটা বাচ্চা যখন আসে তখন আমরা অ্যাসেসমেন্টটা করে আমি বলতে পারি কি ফাইন মোটর এরিয়াটা কতটা ওর ডিলে আছে। ফোর্থ হচ্ছে আপনার গ্রস মোটর এরিয়া, মানে সে কতটা হাঁটাহাঁটি কিংবা দৌড়াদৌড়ি কিংবা উঠবোস এই জিনিসগুলো কতটা কোন লেভেলের হিসাবে করতে পারে। কেন কি সব অ্যাক্টিভিটির একটা বয়স নির্ধারিত একটা করে রেখেছে বেলিজে, কি হ্যাঁ এই বাচ্চাটা যদি এই বসে এই সময় তাহলে ওটার একটা স্কোর আছে, এই বয়সে যদি ও দাঁড়ায় তাহলে আর একটা স্কোর আছে, মানে ওরকম করে গ্রস মোটরটাকে ডিফাইন করা আছে। আর একটা স্কেল হচ্ছে অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেল, আর একটা অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেল মানে হচ্ছে যে কোনো একটা এনভায়রনমেন্টে কতটা বাচ্চাটা অ্যাডাপ্ট করতে পারছে সেইটা নিয়ে আমরা ইয়ে করি। যেমন এনভায়রনমেন্ট অনেকগুলো হতে পারে, যেমন সোশ্যাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে মলে কীরকম থাকছে, ঘরের ভেতরে কীরকম থাকছে, আর অন্য একটা আননোন প্লেস মানে অন্যদের রিলেটিভের বাড়িতে কীরকম থাকছে। এই এরিয়াগুলোকে অ্যানালাইজ করা হয় কি অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কেল কোন মানে একটা বাচ্চার মধ্যে কতটা ল্যাগিংস আছে। আর একটা যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা কমিউনিকেশনের সাথে খুবই ইম্পর্টেন্ট স্কেল, সেটা হচ্ছে সেটা বলে সোশ্যাল ইমোশনাল স্কেল। তো সোশ্যাল ইমোশনাল স্কেলটা বেলিজের মধ্যে দেখা যায় কি কীভাবে মানে আমরা করি কি কতটা বাচ্চাটা সোশ্যালি কতটা ম্যাচিওর্ড আর কি ইমোশনাল দিক থেকে। সোশ্যাল অসীম, আমরা এইটাকে ধরি এক এক করে। প্রথমে স্পিচের কথা আপনি বললেন, স্পিচ থেকে আমরা শুরু করি যে ডিলেটা কোথায়। আমি যেমন বললাম ফাইন মোটর, গ্রস মোটর, স্পিচ। কোভিডের সময় যে বাচ্চারা জন্মেছে তাদের প্রতি বাবা মার আরেকটু যত্নবান, আরেকটু সচেতন এবং সাবধান হওয়া উচিত। এই সময়টায় যে বাচ্চারা জন্মেছে তাদের কত মাস বয়স থেকে কত মাস বয়স অবধি আমরা টেস্টটা করব, এবং এই যে স্পিচের কথাটা আপনি বললেন আমরা 1 2 3 4 করে ওই গ্রস মোটর ফাইন মোটর স্কিলের সঙ্গে এটাকে মেশাবো, মিলিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা প্রথমে শুনি বয়সটা কত মাস থেকে কত মাস অবধি। যেমন বেলি স্কেলটা একটা যেমন বলে হচ্ছে ওটাকে করা হয় 0 মান্থ মানে যেদিন থেকে বাচ্চা জন্মালো তার থেকে 42 মান্থস পর্যন্ত বয়স পর্যন্ত বেলি স্কেলটাকে অ্যাপ্লিকেবল থাকে। যেহেতু ওটা আর্লি ইন্টারভেনশন স্কেলও মানে যেটাতে আমাদেরকে বলা হবে কি যদি ধরুন এতটা ডিলে হয় তারপরে কি অ্যাক্টিভিটি করতে হবে আর কি অ্যাক্টিভিটি এনকারেজ করতে হবে বাচ্চার সাথে। এইবার হচ্ছে যখন একটা বাচ্চা ধরুন একটা স্পিচের দিক থেকে কিংবা ইয়ে থেকে মানে তার কত বছর বয়সে সে একটা 2 ওয়ার্ডস বা 3 ওয়ার্ডস বা ব্যাবলিং করা কত থেকে শুরু করবে, এবং যদি সেখানে তার অসঙ্গতি থাকে সে না পারে তাহলে আপনারা কত বছরে কিভাবে ধরছেন? হ্যাঁ, মানে আমরা ধরুন স্পিচের এরিয়াতে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা দেখি কি বাচ্চাটা যদি ব্যাবলিং করছে, বাচ্চাটা ব্যাবলিং এর ফার্স্ট কি হচ্ছে কি ও আইদার বাবা বা মামা ডাডাটা বলবে, বাবা বা মাম ডাডাটা বলবে। এটা তো জাস্ট একটা মানে কাউকে দেখে বলে দেবে, কিন্তু বাবা মামা আর ডাডা এই যে তিনটে যে মানে ব্যাবলিং যেটা এই তিনটে ব্যাবলিং হচ্ছে একটা স্পেসিফিক পার্সনের জন্য। তো যদি বাবাকে দেখে যদি বাবা বলে তাহলে সেটা কোন মাসে এসছে, মাম্মাকে দেখে যদি মামা বলে সেটা কোন মাসে এসছে, আর স্পেসিফিক দাদু কিংবা কোনো একটা নিজের ভাইকে দেখে যদি ডাডা বলে তাহলে সেটা কোন ইয়েতে এসছে, কোন মাসে এসছে, কোন মাসে আসা উচিত। জেনারেলি এটা আসা উচিত 7 মাস থেকে স্পেসিফিক নন স্পেসিফিক থাকবে। স্পেসিফিক আসবে হচ্ছে আপনার 16 মান্থস থেকে 18 এর মধ্যে ম্যাচিওর হয়ে যাওয়া উচিত। না হলেই আপনারা বেলিস করে তাকে বলবেন যে তার কোথাও একটা অসঙ্গতি রয়েছে। হ্যাঁ, আর আরও রেড ফ্ল্যাগস আছে। রেড ফ্ল্যাগস মানে হচ্ছে যদি ধরুন বাচ্চা চিবিয়ে না খায়, অনেক সময় যে কেন কি দেখুন একটা প্রোডাকশন যখন আমরা ওয়ার্ড প্রোডাকশন করি সেই সময় আমরা দেখি কি ওরাল স্ট্রাকচারসগুলো ইনট্যাক্ট আছে কি না। তো ওর মধ্যে যদি দেখা যায় কি বাচ্চা চিবিয়ে খাচ্ছে না কিংবা হচ্ছে মানে বেশি ভাগটা গিলে খেয়ে নিচ্ছে
কিন্তু তারপরেও কথা বলছে না, তাহলে কিন্তু দেখতে হবে কি ওর ওরাল স্ট্রাকচারস গুলোও কিন্তু অ্যাফেক্টেড আছে, মানে যেখানে ভয়েস বক্স বা ভয়েসটা যেখান থেকে তৈরি হবে হ্যাঁ, সেখানে কোথাও কোনো সমস্যা হতে পারে, মানে স্পেশালি ইয়েতে। আর যদি ল্যাটারালাইজেশন যদি ল্যাটারালাইজেশন না থাকে, মানে পার্টিকুলার মানে যদি জয়ের ল্যাটারালাইজেশন না থাকে, সেটা পরবর্তীকালে কিন্তু স্পিচ ওয়ার্ড প্রোডাকশনের ক্ষেত্রে স্পিচ ডিলে হতে পারে। তা এইগুলো হচ্ছে আর্লি সাইন্স। আর হচ্ছে ফার্স্ট হচ্ছে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে এটাও দেখা যায় কি, মানে আমরা দেখি যেটা হচ্ছে পার্টিকুলার বাচ্চাটা পয়েন্টিং এসছে, পয়েন্টিং করে কতটা বুঝতে পারছে দুটো অবজেক্টের মধ্যে কোথায় আছে, অনেকগুলো অবজেক্টের মধ্যে মানে ধরুন কোন একটা জিনিসটা আছে। টুথব্রাশ সে হাতে নিয়ে সেটাকে বুঝতে বা বোঝাতে পারছে কিনা, হ্যাঁ, বা একটা টেলিফোন মানে তার ক্রেডেলে রাখা, সে সেটাকে ফোন বলে বুঝতে বা বোঝাতে পারছে কিনা। কিংবা অনেক জিনিসের মধ্যে আমরা দিয়ে দিই, তার মানে এইটার মধ্যে তুমি এটা আমাকে বার করে দাও, তো এটা অ্যাজ ওয়েল অ্যাজ কগনিশনও হলো, অ্যাজ ওয়েল অ্যাজ রিসেপটিভ ল্যাঙ্গুয়েজটাকেও আমরা মানে করছি, টেস্ট করছি কি পার্টিকুলার কোন এরিয়াতে মানে বাবা মা বা তাকে কিছু একটা করতে বলছেন, সে সেটাকে বুঝে সেই কাজটা করতে পারছে কিনা। এটার বয়স কত হবে অসীম? কোন বয়স থেকে কত? এটা জেনে ডিসক্রিমিনেশনের বয়স মানে ডিপেন্ড করে। এটা হচ্ছে আপনার 12 মাস থেকে 18 মাসের মধ্যে, মানে অ্যাটলিস্ট 3টে অবজেক্টের মধ্যে ডিসক্রিমিনেশনটা যেন করতে পারে। মানে 3টে অবজেক্ট, মানে ধরুন পেন্সিল, পেপার আর মানে থাকলো পেন, পেন্সিল আর কোন একটা নোন অবজেক্ট, মানে ধরুন কোন একটা মানে খেলনাটা, মানে পার্টিকুলার ইয়েতে কি ওই খেলনাটা দাও, তো ওই খেলনাটা পার্টিকুলার 3টে অবজেক্টের মধ্যে ওই খেলনাটা তুলে দিয়ে দিল। হ্যাঁ, যদি এবার যদি 6টা 7টা 8খানা যদি হয়, 8খানা অবজেক্টের মধ্যে একটা তুলে নিলে তাহলে সেটার বয়স হবে 24 মাস। আর যদি 10খানা অবজেক্টের মধ্যে থেকে পার্টিকুলার জিনিসগুলোকে 3টে মিনিমাম যদি তুলে দেয়, তাহলে সেটার বয়স হয়ে যাবে 32 মান্থসের কাছাকাছি আর কি। এর মধ্যে আবার কালার কনসেপ্টটা চলে আসবে, যেটা 25 মাসের কাছ থেকে চলে আসবে। এস্টাবলিশিং আ কালার অ্যাটলিস্ট অ্যারাউন্ড 19 মান্থসের থেকে চলে আসে, মানে যেখানে রেড, মানে যেটা আমরা বেসিক কালার বলি হচ্ছে রেড, ইয়েলো আর ব্লু। আচ্ছা, এটাও কি বেইলিসে ধরা যায়? হ্যাঁ, পার্টিকুলার কালারিং কনসেপ্ট কতটা এসছে কতটা আসেনি, তারপর হচ্ছে অনেক সময় হচ্ছে ওভারল্যাপিং কালার্স যেগুলো থাকে, মানে অবজেক্টটাকে করে, আর স্পেশালি হচ্ছে হাইডিং অবজেক্ট মানে একটা জিনিসকে যদি আমি লুকিয়ে দিই, মানে যেটাকে ভিজুয়াল ক্লোজারও বলে অনেক সময়, সেন্সরি ইন্টিগ্রেশন, সেটা আরেকটা আবার টুল। ভিজুয়াল ক্লোজারটাও আবার ফার্স্ট থেকে কগনিশনের মধ্যে থাকে কি, একটা জিনিস আমরা লুকিয়ে দিলাম, বাচ্চার সামনেই লুকিয়ে বললাম কি এই জিনিসটাকে আমাকে বের করে দাও, তো এই জিনিসটা যখন ও যদি বের করতে পারে তাহলে ওটার একটা স্কোর থাকে। তো এটা জেনারেলি ওটাকে বলে ভিজুয়াল ক্লোজার, কিংবা ওটাকে বলে হাইডিং অবজেক্টস। তো হাইডিং অবজেক্টস যদি বাচ্চাটা পারে, তার মানে ওর কগনিশনও একটা আছে, প্লাস ও রিসেপটিভ কমিউনিকেশনটাও বুঝতে পারছে, মানে সে শুনছে, বুঝছে, খুঁজে বার করছে, 3টে জিনিস একসাথে আর কি করছে। তো এটার আরেকটা স্কোর চলে আসে। এটা কত মাস বয়স? এটা হচ্ছে আর্লি 10 মান্থসের মধ্যে থাকে, মানে 10 মান্থসের স্কিল। আবার এটাকে ম্যাচিওর হলে দুটো অবজেক্ট আবার যদি আমি দুটো জায়গায় লুকিয়ে দিই, তাহলে সেটা আবার 18 মাসকেও আবার চেক করতে হয়। আসলে বেইলিজের মধ্যে যখন আমরা করি, তখন হচ্ছে চেকিং রিচেকিং ওরই মধ্যে থাকে, থ্রু সাবসেটস বলে এগুলোকে। সাবসেটের মধ্যেই আমরা চেকিং রিচেকিং করতে থাকি, কেন কি একটা অবজেক্ট যেটা হয়তো মানে ধরুন একটা সিম্পল যদি একটা জিনিস আমি যদি লুকিয়ে রাখি, তো ওই লুকিয়ে রাখাটা রিফাইন হয় আস্তে আস্তে। তো যখন আমি দুটো অবজেক্ট আবার লুকিয়ে রাখবো, তখন আমি চাইবো, তখন এক্সামিনার চাইবে দুটো অবজেক্ট আমাকে আবার খুঁজে দাও, তো ওই হয়তো কাপড়ের নিচেই থাকবে ওর সামনে, কিন্তু ওকে বের করে দিতে হবে। তো তাই জন্য মানে এটা মানে বের করতে গেলেও তো একটা বিস্তর কাজ তাকে করতে হচ্ছে। প্রথম তাকে রংটা চিনতে হচ্ছে, দ্বিতীয় তাকে আমি যেটা বলছি বা বাবা মা যেটা বলছেন সেটা কান দিয়ে শুনে মস্তিষ্কে অনুরণিত করে সেই কাজটাকে নিখুঁতভাবে করতে হচ্ছে, যার কোথাও ব্যাঘাত ঘটলে আর পারবে না সে। তো এইটা অসীম বলছেন এটা 10 মাস বয়স থেকে শুরু হতে পারে, 1টা 2টো থেকে 3টে, বয়স যত বাড়বে টাস্কের বহরটা বাড়ানো হবে, টাস্ক কমপ্লেক্সিটি আরো বেড়ে যাবে। যেমন ধরুন যদি আমি একটা 32 মানে 32 মাসের যদি একটা টাস্ক বলি, হচ্ছে একটা ম্যাচিং কার্ডস ম্যাচিং করতে হয় পার্টিকুলারলি। হয়তো এরকমও দেখা যায় কি অনেক হয়তো থেরাপির মধ্যে ও পার্টিকুলার ওই কার্ডগুলোকেই চিনেছে, তখন যখন আমি বেলিজ করি, তখন হয়তো ওই কাজটা করতে পারছে না, তার মানে কিন্তু এটা না কি বাচ্চাটা পারেনি, কিন্তু ইমপ্রেশন কিন্তু এক্সামিনার অলরেডি চলে আসে কি হ্যাঁ ও কিন্তু একটা জায়গায় হয়ে যাচ্ছে, মানে একটা কাজকেই বারবার করে দিচ্ছে, তার মানে কিন্তু থেরাপিতেও কিন্তু চেঞ্জ করতে হবে কার্ডকে। যখন এইটা কি কোনো একটা রেড ফ্ল্যাগ সাইন বা রেড হেরিং সিনড্রোম হতে পারে? হ্যাঁ, একই রিপিটেটিভ ওয়ার্ককে মানে বাই ভিজুয়ালি লার্ন যেটা বলে কি, আমরা দেখবেন অনেক সময় বলি কি ভিজুয়ালি লার্ন হয়ে যায়, দিয়ে তারপরে অ্যাকোমোডেট হয়ে যায়। তো ভিজুয়ালি লার্ন যেন না হয়, সেটার জন্যও কিন্তু আমরা চেক করি কি ডেভেলপমেন্টালি ও পারছে কি না।
মানে ধরুন ধরুন আমরা তো যেই জিনিসটা ডেভেলপমেন্ট টেস্টের মধ্যে আছে সেই টেস্টটা দিয়ে তো আর থেরাপি করানো হয় না। যেটা যেটা লোকে ভাবে কি, হয়তো অনেকজন ভাবে কি ডেভেলপমেন্ট টেস্টটাই হচ্ছে একটা ফর্ম অফ মানে কি নাম জানে এই খেলনাগুলো দিয়েই আর কি থেরাপি করানো হয়, কিন্তু সেটা কিন্তু না। কিন্তু যখন ও জেনারেলি আমরা নিজেকেই রিচেকিং করি, মানে স্পেশালি তখন আমরা জিনিসটাকে চেঞ্জ করে দিই। মানে ধরুন একটা পার্টিকুলার কার্ড দিয়ে যদি ও ম্যাচিং পারে, তার মানে কিন্তু সেটা না কি ও পেরে গেল ম্যাচিংটা, এবার কিন্তু নেক্সট সেট অফ কার্ডস সবসময় চেঞ্জ হতে থাকবে। তাহলেই কিন্তু থেরাপিটার মানে হবে। কেন কি এই যে একটা পার্টিকুলার বয়স আছে 32 মান্থস থেকে 38 মান্থস পর্যন্ত, 42 মান্থস পর্যন্ত, এর মধ্যে এইটা জাম্প মানে এটাতে ইমপ্রুভ করানো হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম স্টেজ। এইটা হচ্ছে খুব প্ল্যাটু স্টেজ বলে এটাকে। মানে 32 থেকে 42 আমরা যখন বিয়ে করি, মানে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের মধ্যে ধরুন যখন এটা বলা হয় কি একটা বাচ্চা যদি বেলিজের এরিয়াগুলো ক্লিয়ার করতে পেরেছে, তখনই আমরা ওটাকে প্রিফার করি হচ্ছে গ্রিফিথস দিয়ে আবার টেস্ট করা, যেটা আর একটা ডেভেলপমেন্ট টেস্ট, যেটা হয়তো দেখেছেন ডক্টর অঞ্জন ভট্টাচার্য উনি করেন আমাদের সিডিসিতে। এটা দেখে হচ্ছে কি কোন এটা হচ্ছে আবার 42 মান্থসের আবাভ টেস্ট আর একটা তখন আমরা বলি কি না ঠিক আছে আপনারা মানে এবার মানে গ্রিফিথসটা করুন। গ্রিফিথসটা করে তখন আর একটা গোল বার করা হয় কি মানে এই পার্টিকুলার ও মানে কতটা ওর ল্যাগিংস আছে। দুটোই ডেভেলপমেন্ট টেস্ট, কিন্তু হচ্ছে আমরা দুটো ভ্যারিয়েট করেই আমরা কাজটা করি। আচ্ছা, আমরা এই কমিউনিকেশনসের স্পিচের মধ্যে রয়েছি, রিসেপটিভ, এক্সপ্রেসিভ, এটা গেল। এরপর 3 নম্বর পয়েন্টটা আমাদের কি আসছে? 3 নম্বর পয়েন্টটা আছে সোশ্যাল ইমোশনাল। সোশ্যাল ইমোশনালটা মানে হচ্ছে মানে একটা যখন বাচ্চাটা মানে ফার্স্ট সোশ্যাল ইমোশনাল হচ্ছে সোশ্যাল স্মাইল, যেটাকে বলে বাচ্চাটা একটা মানে নিজের মাকে দেখে হাসবে। যদি ওটা না হাসে তাহলে কিন্তু ওটা আপনাকে মানে ডেভেলপমেন্ট পিডিয়াট্রিশিয়ান কিংবা নিয়ারেস্ট কোনো পিডিয়াট্রিশিয়ানকে আপনাকে রিপোর্ট করতে হবে কি মাই চাইল্ড ইজ নট হ্যাভিং সোশ্যাল স্মাইল, বিকজ দ্যাট ইজ অলসো আ রেড ফ্ল্যাগ। তো এই রেড ফ্ল্যাগসগুলোকে কালেক্ট করতে হবে। আচ্ছা, এটা কত মাস বয়সে হবে? সোশ্যাল স্মাইলটা 2 মান্থস থেকে চলে আসে। 2 মান্থস থেকে অ্যারাউন্ড 6 মান্থসের মধ্যে মানে আরও রিফাইন হয়। মানে প্রথমে দেখে হাসলো, তারপরে হা 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 করে হাসবে, তারপরে কুইং স্টার্ট হয়ে যাবে। তো কুইং, ব্যাবলিং এর এই স্টেজগুলোই হচ্ছে আপনার মানে স্পিচেরও স্টেজ, যেটার মধ্যে একটা বাচ্চা তার মধ্যে আবার ক্রাইটাও ডেভেলপ হবে। কেন কি ক্রাই তো অলরেডি ডেভেলপ, কিন্তু ক্রায়ের মধ্যে আবার নানা রকম ভ্যারিয়েশন আসবে। ক্রায়ের মধ্যে আ এই জিনিসগুলো আসবে। আর স্পেশালি ফোনেটিক্সও চলে আসবে। ফোনেটিক্স স্পেশালি হচ্ছে আর আ এইগুলো আর কি ফার্স্ট 6 মান্থসের মধ্যে আসবে। ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশন আসবে। তো এই ভ্যারিয়েশন যখন আসছে, তখন দেখছেন কি একটা ভ্যারিয়েশনের মধ্যে যদি আটকে যাচ্ছে তাহলে কিন্তু স্পিচ ডিলে আছে, মানে 6 মান্থসের আগেই। তাহলে আপনার পিডিয়াট্রিশিয়ানসকে আপনারা রিপোর্ট করুন, তাহলে সে ঠিক অবলি মানে সে রেফার করে দেবে আমাদের সেন্টারে। তারপরে হচ্ছে আপনার মানে আমরা দেখি হচ্ছে স্পেশালি হচ্ছে 8 মান্থসের মধ্যে ব্যাবলিং। তারপরে দেখি হচ্ছে ব্যাবলিংটা স্পেসিফিক হচ্ছে কিনা, নিজের মা আর নিজের বাবার মধ্যে আসে কিনা, কিংবা আমরা যে স্পেসিফিক ডিলে ডেভেলপমেন্ট ডিলে বাচ্চাগুলোকে মধ্যে আমরা দেখি কি মা বাবাটা কবে বলেছিল, আপনাকে দেখে কবে স্পেসিফিক দেখবেন। একটা কোশ্চেন থাকে যেটা আমরাও জিজ্ঞেস করি, সব টেস্টের মধ্যেও থাকবে, অন্যান্য টেস্টের মধ্যেও থাকবে, সেটা হচ্ছে স্পেসিফিক মাকে দেখে মা কবে বলেছিল, বাবাকে দেখে বাবা কবে বলেছিল। তারপর হচ্ছে ইয়েস নো বলতে পারছে কিনা, পার্টিকুলারলি ইয়েস মানে হেড নডিং, ইয়েস মানে ইয়েস আর নো মানে নো, এটা কবে থেকে বলতে পারছে। তারপরে হচ্ছে নিজের থেকে একটা খেলনা নিয়ে খেলছে, ঠিক আছে, তারপরে আর একটা খেলনা যদি পাশে থাকে সেই খেলনাটাকে নিয়ে যদি খেলতে পারছে কিনা, সেটা হচ্ছে আবার একটা সোশ্যাল ইমোশনাল মধ্যে আসছে। তারপরে ওই দুটো খেলনাকে নিয়ে যদি ও কোনো একটা মিনিংফুল যদি কোনো একটা খেলনা মানে কোনো একটা গেম হয়, মানে ধরুন আইদার ওটা টাওয়ার বানিয়ে দিল, কিংবা ধরুন ওটা নিয়ে ঠেললো, কিংবা ওটা নিয়ে ফলো করছে, তাহলে সেটা মানে সেটা আর একটা স্কোর থাকবে, মানে ওটা ও পারছে। এবার 4-5টা অবজেক্ট আমরা দিয়ে দিই। 4-5টা অবজেক্টকে নিয়ে যদি সিম্বলিক্যালি প্লে করে, আর হচ্ছে একটা ফাংশনালি প্লে করে। সিম্বলিক্যালি প্লে করে মানে যে টেলিফোনটাকে নিয়ে যদি ও হ্যালো করতে চায়, তাহলে ওটার একটা ডিফারেন্ট স্কোর আছে। কিন্তু যদি টেলিফোনটাকে নিয়ে যদি ও উঠিয়ে আর মানে রেখে দিল, তাহলে ওটার কোনো স্কোর নেই, যদি কানে না টাচ করতে পারে। ধরুন কাপ বাটি যদি থাকে, বাটিটা নিয়ে যদি ও মানে মুখে যদি দেয়, তার মানে ও কোনো একটা অলরেডি ও ইমাজিনারি মানে প্রিটেন্ড কোন একটা জিনিস প্রিটেন্ড বলে, আমরা এক্স্যাক্টলি যেটা আমরা বলি সেটা হচ্ছে প্রিটেন্ড প্লে। তো প্রিটেন্ড প্লের মধ্যে যদি ও কোয়ালিফাই করতে পারে, তাহলে প্রিটেন্ড প্লে নেক্সট স্টেজ চলে যাবে, যেটা হচ্ছে আপনার 19 মান্থসের কাছাকাছি, যেটা হচ্ছে মেক বিলিভ প্লে।
মেক বিলিভে আবার হচ্ছে আপনার একটা অবজেক্ট দুটো অবজেক্ট নিয়ে যদি করে তাহলে তাহলে হ্যাঁ মানে যেটাকে নিয়ে আবার ইন্ডিভিজুয়ালি যদি ওটাকে মানে কোনো একটা জিনিস মানে ধরুন আজকে আমরা এখানে যাচ্ছি, আজকে আমরা এখানে যাচ্ছি, দুটো দুটো অবজেক্ট যদি ওর কোনো একটা একটা জিওগ্রাফিক্যাল নাম দিয়ে দিল কিংবা কোনো একটা 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 জায়গার কোনো নাম দিয়ে দিয়ে ওখানে চলে গেল, ওরকম আর কি ইমাজিনারি প্লাস মেক বিলিভে দুটো অবজেক্টের ইউজ করতে পারে, তাহলে তাহলে সেটার আরেকটা স্কোর থাকে। তারপরে চলে আসবে হচ্ছে কমপ্লেক্স মেক বিলিভ পে, যেটা হচ্ছে অ্যারাউন্ড 25 মান্থস থেকে 30 মান্থসের মধ্যে, মানে ধরুন টেডি বিয়ারের কাছে গিয়ে আমি ঘুমিয়ে পড়বো, আমিও ঘুমিয়ে পড়বো, তুমি দিয়ে তারপরে ওখান থেকে উঠে আমরা দাদুর বাড়ি যাবো। তো দাদুর বাড়ি মানে যে যে একটা বড় টেডি বিয়ার সেটা সেটা হয়ে গেল দাদুকে দাদু মানিয়ে দিল। মানে ওরকম ইমাজিনারি প্লেটাকে যতটা ও কমপ্লেক্সলি ইউজ করতে পারে আর সেটাকে এক্সিকিউট করতে পারে, সেই প্লেটাকে দেখে দেখে আমরা আমরা স্কোর করি একটা বাচ্চার উপরে সে কিভাবে কতটা সোশ্যাল ইমোশনালটা কতটা কোন লেভেলে আছে। কমে আসছে, 4 মিনিট সময় আছে। এরপরে দুটো স্কিল আমাদের খুব ছোট করে আমরা একটু শুনবো। আর একটা দুটো হচ্ছে অ্যাডাপটিভ বিহেভিয়ার, কোন কোন জায়গায় ও কিভাবে অ্যাডাপ্ট করতে পারছে, মানে কোনো অচেনা জায়গায় গেল সেখানে গিয়ে সে কতটা মানাতে পারে করতে গেল। তারপরে ড্রয়িং রুমের মধ্যে যদি ও বলে রিমোট কন্ট্রোলটাকে যদি বলে কি হ্যাঁ এটা রিমোট, এটা এসি রিমোট আলাদা করে চিনতে পারছে, টিভি রিমোট আলাদা করে চিনতে পারছে, তার সেটা ইউজ যদি আমরা ওকে বলি কি ঠিক আছে টিভিটা অফ করে দাও, তাই এটা নাকি ও এসি রিমোটটা দিয়ে টিভিটা অফ করে দিল, ও পার্টিকুলার টিভি রিমোটটা দিয়েও যেন টিভিটা অফ করে। মানে এই জিনিসগুলো আমরা দেখি অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কিল স্পেশালি। আর যেটা যেহেতু বেলিজে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মানে যদি বাইরে গিয়ে যদি মানে একটা কোশ্চেন থাকে আর কি ওটার মধ্যে কি নিজের থ্র্যাশটাকে নিজের ইয়েটাকে ডাস্টবিনে ফেলতে পারে কিনা, তাই জন্য শপিং মলের মধ্যে একটা টাস্ক থাকে কি শপিং মলের মধ্যে হয়তো আইসক্রিম খেলো, আইসক্রিমের স্টিকটা কি কোথায় ফেলে ও পার্টিকুলারলি, ও কি নিজে ডাস্টবিনে ফেলে নাকি এমনি ফেলে দেয়। তো এই কোশ্চেনগুলো আর কি থাকে পার্টিকুলারলি এতে কি বাইরের এনভায়রনমেন্টে কতটা ও কারেক্টলি অ্যাডাপ্ট করতে পারে আর কতটা মেনে নিতে চলে উইথ দ্য রুলস, সেইটা হচ্ছে অ্যাডাপটিভ। 5 নম্বরটা অ্যাডাপটিভ স্কিল গেল, এরপরটা অ্যাডাপটিভ বিহেভিয়ার। এটাই তো তার মানে আমরা 5টাই বললাম, 1 2 3 4 5 আমরা আবার রিপিট করে দিই। নাম্বার 1 হচ্ছে কগনিশন বুদ্ধি, নাম্বার 2 হচ্ছে স্পিচের দুটো এরিয়া যেটা হচ্ছে রিসেপটিভ কমিউনিকেশন আর হচ্ছে এক্সপ্রেসিভ কমিউনিকেশন কতটা আছে। তারপরে হচ্ছে আমরা করি ফাইন মোটরটা মেজার করে, তারপর হচ্ছে গ্রস মোটর মেজার করে, তারপর হচ্ছে অ্যাডাপটিভ বিহেভিয়ার স্কিল আর হচ্ছে সোশ্যাল ইমোশনাল স্কিল। এই এরিয়াগুলো নিয়ে হচ্ছে কাজ করা হচ্ছে বেলিজ ইনফ্যান্ট টডলার ডেভেলপমেন্ট। মানে আপনারা শুরুটা করছেন বেলিজটা 0 থেকে, অর্থাৎ বাচ্চা যেদিন জন্মালাম সেদিনই ধরছি, একদিনের বাচ্চা থেকে শুরু করে 42 মাস অবধি এটা করা যেতেই পারে। এবং এই যে আমরা আন্দাজে কিছু একটা বলার চেষ্টা করছি, কোভিডের সময় গবেষণা বলছে বাচ্চা ফাইন এবং গ্রস মোটর স্কিলের অসঙ্গতি থাকবে, তার কমিউনিকেশন স্কিলে অসুবিধা বা অসঙ্গতি থাকবে, কিন্তু বুঝবোটা কি করে সত্যি তা আছে কিনা। কোনো একটা হাড় ভেঙে গেল বা কোথাও একটা ক্যান্সার হলে তার জন্য যেমন এফএনএসসি বা এক্সরে রয়েছে, এইটাকে বোঝার জন্য ধরার জন্য তো আমাদের একটা পরীক্ষা নিরীক্ষা বা একটা স্কেল দরকার, যে বাচ্চা সত্যি সত্যি কি তার অসঙ্গতি দেখা যাচ্ছে, গবেষকরা যেটা বলছেন সত্যি কি তার ফাইন মোটর গ্রস মোটর কমিউনিকেশনসে অসুবিধা থাকছে, তার অ্যাডাপটিভ বিহেভিয়ার বা সে বাবা মার কাছ থেকে যা শুনছে তার প্রত্যুত্তর সে দিতে পারছে কিনা। বা একটা জিনিসকে তো আন্দাজে সাজিয়ে নিয়ে আমি তাকে বলতে পারবো না যে বাচ্চাটার অসঙ্গতি আছে। ধরুন বাচ্চাটা সোশ্যাল স্মাইল নেই, সে বাবা মাকে দেখে হাসছে না, কিন্তু তার অন্য কয়েকটা স্কিল আবার রয়েছে, তো গুলিয়ে যাবে। সুতরাং আমাকে তাহলে দেখতে হবে নির্দিষ্ট কোনো একটা পদ্ধতি পন্থা বা টুলের মাধ্যমে যেটা বলে দেবে হ্যাঁ এই বাচ্চাটির অসঙ্গতি আছে। বেইলিজের অসীম মজাটা কোথায়, কেন আমরা এটাকে এত গুরুত্ব দিচ্ছি? খুব কম সময় 40 সেকেন্ড। বেইলিজের মধ্যে এই জিনিসটা আছে কি এক্স্যাক্টলি অ্যাটলিস্ট মানে নিয়ার অ্যাবাউট একদম মানে এটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, তাই জন্য আমরা এটাকে বেশি প্রেফার করি। আর এটা ইউনিভার্সালি সব কান্ট্রিতে অ্যাকসেপ্টেড, এটার জন্য ইয়ে করি। আর যেহেতু মানে ইয়েটা কি নাম যেন ওর আউটকামটা খুব তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দেয় কি মানে যেটা আমি এর আগেও যেটা বললাম কি আমাদেরকে চেকে রাখি কি আমরা থেরাপিটাও ঠিকঠাক করছি কি না, মানে পরবর্তীকালে মানে ধরুন আমরা মানে 1 বছর পরে 6 মাস পরে 6 মাস পর পর আমরা এটাকে বারবার রিপিট করি বেলিজটাকে, পার্টিকুলারলি দেখার জন্য কি আমরা থেরাপি যেটা দিচ্ছি সেটা আমরা কতটা কোয়ান্টিফাই করি কি কতটা বেনিফিট হলো কি কতটা কার্যকর হলো। আর সুবিধাটা কি, তাকে তো ইনজেকশন দিতে হচ্ছে না, তাকে কোনো রেডিয়েশনের মধ্যে দিতে হচ্ছে না, তার শুধু কয়েকটা পন্থা পদ্ধতি মেনে চলছে। আজকের মতো বিদায় নমস্কার, ঘড়ি টিকটি করে জানাচ্ছি আর সময় নেই। সকলে খুব ভালো থাকবেন, আপনাদের সৃষ্টি যেন আপনাদের থেকেও আরো ভালো এবং সুস্থ থাকে। তার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে, দরকার হলে বেইলিজ করতে হবে।
আরও নানা পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো নিয়ে আমরা পরে নিশ্চয়ই আলোচনা করবো। দেখা হবে পরের সপ্তাহে এই সময়।